আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের অনলাইন ক্লাসে ট্রাইডেন্ট একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের অর্গানিক কেমিস্ট্রির মার্কোনিকভের নীতি পড়ব। এটা হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং সব থেকে ইন্টারেস্টিং টপিকগুলোর মধ্যে একটা। আমরা ডেফিনেশনটা শুরুতেই বোর্ডে লিখে রেখেছি, তোমরা যদি একটু লক্ষ্য করো দেখো। আমরা অপ্রতিসম অ্যালকিনের সাথে যদি অপ্রতিসম কোনো বিকারকের বিক্রিয়া ঘটাই, তাহলে আমাদের অ্যালকিনের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন যুক্ত আছে, আমাদের অপ্রতিসম বিকারকের ধনাত্মক প্রান্তটা সেই অ্যালকিনের সাথে যুক্ত হবে। বিক্রিয়াটা যদি আমরা লক্ষ্য করি দেখো, আমরা এখানে যেটা নিয়েছি এটা হচ্ছে একটা অ্যালকিন। যেহেতু ডাবল বন্ড আছে, এটা অবশ্যই একটা অ্যালকিন। এবং এখানে এই কার্বনটাতে হাইড্রোজেন আছে একটা এবং এই কার্বনে হাইড্রোজেন আছে কিন্তু দুইটা, তাই না? এখন একটা অপ্রতিসম বিকারক এই যে HBr যখন আমরা নিচ্ছি, এটার সাথে যখন আমরা বিক্রিয়া ঘটাবো, তখন দেখো এই যে আমাদের প্রথম যে উৎপাদটা 2 ব্রোমোপ্রোপেন, এটা উৎপন্ন হবে মোটামুটি 90%, এবং আমাদের 2 নম্বর উৎপাদ যেটা 1 ব্রোমোপ্রোপেন, সেটা উৎপন্ন হবে মাত্র 10%। এক্ষেত্রে দেখো আমাদের এখানে যেই কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, এখান থেকে HBr এর এইচটা গিয়ে কিন্তু সেই কার্বনের সাথে যুক্ত হয়েছে এবং এটাকে প্রধান উৎপাদ বানানো হয়েছে। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি দেখো, যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে কিন্তু ব্রোমিনটা যুক্ত হয়েছে, আর যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে নতুন একটা ধনাত্মক অংশ বা হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের বিক্রিয়কের উৎপাদের ক্ষেত্রে প্রাধান্য পাবে হচ্ছে আমাদের এই প্রথমটা 2 ব্রোমোপ্রোপেন যেটা আছে এইটা। এখন এই বিক্রিয়ার মেকানিজম যদি আমরা আলোচনা করতে চাই, আমাদের শুরুতে কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে, এগুলো নিয়ে আমরা এখন আলাদা করে আলোচনা করব। আমাদের প্রথম আলোচনার টপিক হচ্ছে কার্বোনিয়াম জিনিসটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, কার্বোনিয়াম আমরা হচ্ছে এটার আরেকটা নাম আছে যেটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। আপনারা যারা নবম দশম শ্রেণীতে পড়েছেন তারা ক্যাটায়ন মানে আমরা কি বুঝি আসলে? ক্যাটায়ন বলতে বুঝি পজিটিভ চার্জ যুক্ত মূলক, তাই না? মূলক বা মৌল। এই কার্বোনিয়ামের আরেকটা নাম হচ্ছে কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন বলতে আমরা কি মিন করব? এটা বলতে বুঝাবো পজিটিভ চার্জ যুক্ত কার্বন, যে কার্বনে পজিটিভ চার্জ থাকবে সেটাকে আমরা বলবো কার্বোক্যাটায়ন। ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটা কার্বোক্যাটায়ন বলতে পারি। এটাকে আমরা একটা কার্বোক্যাটায়নের নাম দিতে পারি। হ্যাঁ, এরপরে আমাদের একটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে কার্বোক্যাটায়নের ডিগ্রি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। কার্বোক্যাটায়নের ডিগ্রি বলতে আমরা বুঝি যে একটা কার্বোক্যাটায়ন মানে যেই কার্বনটাতে পজিটিভ চার্জ আছে সেটা ঠিক কত সংখ্যক অ্যালকাইল মূলকের সাথে যুক্ত আছে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আর দ্বারা আসলে অ্যালকাইল মূলক প্রকাশ করা হয়। আর এর সাথে আমরা যদি একটা সি যুক্ত করি, হ্যাঁ, এক্ষেত্রে আমরা হচ্ছে CH2 দিলাম। এই যে এক্ষেত্রে দেখেন এইটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ এটা শুধুমাত্র একটা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত আছে। যদি আমরা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন লিখতে যাই কিভাবে লিখবো? এটা লিখবো এভাবে, আর এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমি লিখে দিচ্ছি এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমরা কেমন লিখতে পারি? এটার সাথে জাস্ট আরেকটা এক্সট্রা আর আমরা যুক্ত করে দিব, তাহলে এটা হয়ে যাবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা, এখন এখানে আমাদের মজার একটা ব্যাপার, এই যে অ্যালকাইল মূলক যেটা আছে, অ্যালকাইল মূলককে বলা হয় ইলেকট্রন দানকারী মূলক। আচ্ছা, আমি বোর্ডটা একটু পরিষ্কার করে নিই, এতটুকু যদি বোঝা যায় তাহলে আমি উপরে একটু মুছে দিলাম। দেখেন এই অ্যালকাইল মূলকটাকে বলা হয় ইলেকট্রন দানকারী মূলক। আমরা একটু সহজভাবে চিন্তা করতে পারি, ইলেকট্রন দানকারী মূলক বলতে আমরা মিন করি যেই মূলকটা ইলেকট্রন কোন একটা বিক্রিয়াতে ত্যাগ করবে সেটাকে বলবো আমরা ইলেকট্রন দানকারী মূলক। তাহলে এই অ্যালকাইল মূলক বা আর যেটা আছে এটা হচ্ছে একটা ইলেকট্রন দানকারী মূলক। তাহলে এই যে আমাদের কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম যেগুলো আছে, দেখেন তো এখানে একটা যদি অ্যালকাইল মূলক যুক্ত থাকে সেক্ষেত্রে হচ্ছে কি এই মূলকটা কিন্তু এখানে ইলেকট্রনটা দিয়ে এই কার্বোনিয়াম যেটা আছে এটার পজিটিভ চার্জটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাই না? যেখানে দুইটা আছে মানে দুইজন দানকারী আছে,
তখন এখানে দুইজন মিলে ইলেকট্রন দিয়ে পজিটিভ চার্জটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। আবার এখানে তিনটা দানকারী মূলক আছে, অর্থাৎ এই তিনজন মিলে তখন ইলেকট্রন দিয়ে এই পজিটিভ চার্জটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। এতটুকুই বোঝা গেছে? তাহলে যত সংখ্যক আমাদের অ্যালকাইল মূলক, কার্বনিয়ামের চার্জ কিন্তু তত কম হবে, তাই না? এখন এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে যেতে পারি, এই যে কার্বনিয়ামের চার্জ যত কমবে তার সক্রিয়তাটাও কিন্তু তার সাথে আস্তে আস্তে কমে যাবে। সেটা কি রকম? মানে আমি ধরে নিলাম এখানে একটা কার্বন আছে, এটার সাথে আমি তিনটা হচ্ছে অ্যালকাইল মূলক আছে, তাহলে তিনজন মিলে এটাকে ইলেকট্রন যখন দিবে তখন এখানকার পজিটিভ চার্জ আর আরেকটা মূলকের ক্ষেত্রে দুইটা অ্যালকাইল মূলক আছে, এই দুইজন মিলে যখন ইলেকট্রন দিবে তখন অবশ্যই এখানকার পজিটিভ চার্জের থেকে এখানে পজিটিভ চার্জ কম হবে, কারণ ইলেকট্রন যখন দিবে তখন এই কার্বনিয়ামটা তো নেগেটিভ হয়ে যাবে আস্তে আস্তে, তাই না? তাহলে এক্ষেত্রে চার্জ কমে যাবে, এক্ষেত্রেও চার্জ কমে যাবে, কিন্তু এক্ষেত্রে চার্জ কমার পরিমাণটা কিন্তু কম্পারেটিভলি বেশি। তাহলে যেখানে বেশি পরিমাণে চার্জ কমতেছে সেক্ষেত্রে এই যে পজিটিভ চার্জের উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমাদের কার্বোক্যাটায়ন বা কার্বনিয়ামটা কি পরিমাণে সক্রিয়। ঠিক আছে? তাহলে যখন পজিটিভ চার্জটা কমে যাচ্ছে, এখানে পজিটিভ চার্জ কমে যাচ্ছে, তার মানে সক্রিয়তাও কিন্তু কমে যাচ্ছে, তাই না? সক্রিয়তা কমে যাচ্ছে তার মানে হচ্ছে স্থায়িত্ব বাড়তেছে। আমরা সক্রিয়তা আর স্থায়িত্বের মধ্যে একটা সম্পর্ক লিখতে পারি চাইলে। সক্রিয়তা আর স্থায়িত্ব কিন্তু ডিসপ্রপোর্শনাল, মানে একটা আরেকটার হচ্ছে বিপরীত। যদি সক্রিয়তাটা বাড়ে তাহলে আমাদের স্থায়িত্বটা কমে যাবে, আর স্থায়িত্বটা বাড়লে সক্রিয়তা কমে যাবে, মানে এটাকে একদম বলতে গেলে ইনভার্সলি প্রপোর্শনাল এটা। হ্যাঁ, ইনভার্সলি প্রপোর্শনাল মানে সক্রিয়তা যত বাড়বে স্থায়িত্ব তত কমে যাবে। তাহলে চার্জ যেহেতু কমে যাচ্ছে তাহলে অবশ্যই এখানে আমাদের সক্রিয়তা কমে যাচ্ছে, তার মানে স্থায়িত্ব বাড়তেছে। তাহলে স্থায়িত্বের ক্রম আমরা কিভাবে লিখতে পারি? স্থায়িত্বের ক্রম হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম 3 ডিগ্রি সব থেকে বেশি স্থায়ী, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এই সিদ্ধান্ত আমরা কেমনে নিলাম বলো তো তোমরা সবাই? এই যে পজিটিভ চার্জ কমে যাচ্ছে, যে ক্ষেত্রে পজিটিভ চার্জ সব থেকে কম সেটার স্থায়িত্ব সব থেকে বেশি। ঠিক আছে? তাহলে 3 ডিগ্রি সব থেকে বেশি স্থায়ী, তারপরে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি। আচ্ছা, এই টপিকটা আমরা এখানে এতটুকু রাখি। এরপর আমরা অপ্রতিসম অ্যালকিন সম্পর্কে একটু জানার চেষ্টা করি। অপ্রতিসম অ্যালকিন। প্রতিসমতা শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। প্রতিসমতা বলতে আমরা কিন্তু সিমেট্রিক্যাল, মানে দুই পাশে সমান আছে এরকম কোন একটা জিনিস বুঝি, তাই না? অ্যালকিনের অপ্রতিসমতার ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে অ্যালকিনের যে ডাবল বন্ডটা আছে, ডাবল বন্ডের দুই পাশে হাইড্রোজেন সংখ্যার উপরে। যদি কোনো অ্যালকিনের ক্ষেত্রে এই ডাবল বন্ডের দুই পাশে হাইড্রোজেন সংখ্যা সমান থাকে সেটাকে আমরা বলবো প্রতিসম অ্যালকিন। আর যদি কোনো অ্যালকিনের ক্ষেত্রে ডাবল বন্ডের দুই পাশে হাইড্রোজেন সংখ্যা অসমান থাকে, সমান যদি না থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো অপ্রতিসম অ্যালকিন। আমরা দুটো এক্সাম্পল লিখি। প্রতিসম অ্যালকিন, হ্যাঁ, প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি বলেছি? ডাবল বন্ডের দুই পাশে হাইড্রোজেন সংখ্যা সমান থাকবে। তাহলে এক্সাম্পল হিসেবে এটা আমরা চাইলে দেখতে পারি। এক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় এই যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের এই পাশের কার্বনে এখানেও একটা মাত্র হাইড্রোজেন, এই পাশের কার্বনে এখানেও একটা মাত্র হাইড্রোজেন, অর্থাৎ এটা একটা প্রতিসম অ্যালকিন। এখন অপ্রতিসম অ্যালকিন যদি আমরা দেখি, এক্ষেত্রে এক্সাম্পল হিসেবে আমরা প্রোপিন দেখতে পারি। এটা লক্ষ্য করলে দেখা যায় এই যে ডাবল বন্ডটা আছে, ডাবল বন্ডের বাম পাশে কিন্তু কার্বনে একটা মাত্র হাইড্রোজেন আছে, কিন্তু ডান পাশের কার্বনে হাইড্রোজেন সংখ্যা কত? 2টা, অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা ডাবল বন্ডের দুই পাশে সমান না। এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। এখন আমরা মার্কিনভাবের ডেফিনেশন যেটা লিখেছিলাম, শুরুতে কি লিখেছিলাম? অপ্রতিসম অ্যালকিনের সাথে। হ্যাঁ, তাহলে এই মার্কনিকোভের যে নিয়মটা আছে, নীতি আছে, এটা শুধুমাত্র অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা অপ্রতিসম অ্যালকিন সম্পর্কে জানলাম, আর হচ্ছে কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম যেটা আছে, এই কার্বনিয়াম বা কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সক্রিয়তা সম্পর্কে জানলাম। এখন আমাদের আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল।
ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল। দেখো এই ফাইল শব্দটা যেটা, এই ফাইল শব্দটার অর্থ হচ্ছে কারো প্রতি আকর্ষণ, ভালোবাসা। যার নাম ইলেকট্রোফাইল তার আকর্ষণ ও ভালোবাসা থাকবে কার প্রতি? অবশ্যই ইলেকট্রনের প্রতি। এখন আমরা আমাদের আগের নলেজ যদি একটু কাজে লাগানোর চেষ্টা করি, বলো তো তোমরা সবাই, ইলেকট্রনের প্রতি ভালোবাসা কার থাকবে? যে পজিটিভ চার্জ যুক্ত হবে, তাই কিনা? তাহলে ইলেকট্রোফাইল যেটা আছে এই কোন চার্জ যুক্ত হবে? অবশ্যই পজিটিভ চার্জ যুক্ত হবে, কারণ এর ইলেকট্রনের প্রতি ভালোবাসা থাকবে। এক্সাম্পল হিসেবে আমরা এইচ প্লাস এর কথা এখানে বলতে পারি। ইলেকট্রোফাইল প্রশমও হতে পারে, এইটা আমরা পরে শিখব, ঠিক আছে? আর নিউক্লিওফাইল যেটা আছে, নিউক্লিওফাইলের ভালোবাসা কার প্রতি থাকবে? ফাইল অর্থ ভালোবাসা, নিউক্লিওফাইল অর্থাৎ যে পজিটিভ চার্জকে ভালোবাসে, নিউক্লিয়াসকে ভালোবাসবে, তাই না? তো নিউক্লিয়াসকে যে ভালোবাসবে তার চার্জ কেমন হবে? অবশ্যই নেগেটিভ হবে। এক্সাম্পল হিসেবে আমরা এই যে এই আয়নটার কথা লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের এই বিক্রিয়াটা বোঝার জন্য বেসিক যে নলেজটুকু দরকার সেটা আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা সরাসরি বিক্রিয়ার মেকানিজমে যাব। আমরা ডেফিনেশন শুরুতে কি বলেছিলাম? একটা অপ্রতিসম অ্যালকিনের সাথে আরেকটা অপ্রতিসম বিকারক। এখানে অপ্রতিসম অ্যালকিন হিসেবে আমাদের খুবই কমন একটা এক্সাম্পল এই প্রোপিনটা আমরা নিলাম। হ্যাঁ, এটার নাম হচ্ছে প্রোপিন। আর অপ্রতিসম বিকারক হিসেবে আমরা নিয়ে নিলাম HBr। হ্যাঁ, এই যে অপ্রতিসম প্রোপিন আর হচ্ছে HBr বা হাইড্রোজেন ব্রোমাইড যেটাই বলি আমরা, এক্ষেত্রে আমাদের অ্যালকিন যেটা আছে, অ্যালকিনে কিন্তু ঘটে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। আমরা ইলেকট্রোফিলিক ফাইল সম্পর্কে একটু আগে জেনেছি। আর সংযোজন বিক্রিয়া সম্পর্কে আমাদের প্রিভিয়াস ধারণা থাকা উচিত। সংযোজন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়াতে কোনো একটা মূলকের সাথে অপর একটি মূলক যুক্ত হবে এবং একটা উৎপাদ তৈরি করবে। মোট কথা, যে বিক্রিয়ায় কোনো মূলকের সাথে আরেকটা মূলক যুক্ত হবে সেটাকে আমরা সংযোজন বিক্রিয়া বলবো, ঠিক আছে? আচ্ছা, এই বিক্রিয়ার একদম শুরুর দিকে কি হবে? HBr যেটা আছে, HBrটা ভেঙে যাবে, ভেঙে এখানে একটা তৈরি হবে H প্লাস, একটা তৈরি হবে এখান থেকে তৈরি হবে হচ্ছে Br মাইনাস। H প্লাসটা অ্যাকচুয়ালি, H প্লাস যেটা আছে এটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কেন? আমরা একটু আগেই পড়েছি, ইলেকট্রোফাইল যারা তাদের ইলেকট্রনের প্রতি ভালোবাসা থাকবে। এই যেহেতু পজিটিভ চার্জ, তো অবশ্যই এর ভালোবাসা থাকবে নেগেটিভ চার্জের প্রতি। আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ হতো, এটাকে আমরা নিউক্লিওফাইল বলতে পারি। আচ্ছা, তো একদম শুরুতে যেটা হবে, আমরা একটু আগে পড়েছি কিন্তু এই আমাদের অ্যালকিন যেটা আছে, অ্যালকিনে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া করবে, তাই না? তাহলে এই যে ইলেকট্রোফাইল হাইড্রোজেন যেটা তৈরি হলো, এটা প্রথমে গিয়ে পড়বে কি? এই যে এখানে এখানে ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড আছে মানে এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, তো ডাবল বন্ডকে প্রথমে গিয়ে আক্রমণ করবে। হ্যাঁ, ডাবল বন্ডকে আক্রমণ করার ফলে হবে কি? এই বন্ডটা যাবে ভেঙে, ভেঙে এখানে আমাদের কার্বনিয়াম আয়ন তৈরি হবে। কার্বনিয়াম আয়নটা কিভাবে তৈরি হবে? এই যে হবে, হ্যাঁ, CH3 বন্ড CH বন্ড CH3 এবং তৈরি হবে একটা পজিটিভ। এখন লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে এই পজিটিভ চার্জে এই কার্বনে কেন তৈরি হলো? এই পজিটিভ চার্জে তো এই কার্বনেও তৈরি হতে পারতো, সেটা কি রকম হতো তাইলে? CH3 বন্ড CH2 CH2 পজিটিভ, তাই না? এটাও এটা হচ্ছে, কিন্তু এটাও তো হতে পারতো। এখন আমাদের ওই যে স্থায়িত্ব আর সক্রিয়তার কনসেপ্টটা চলে আসে। আমরা একটু আগে পড়েছি কার্বোক্যাটায়ন বা কার্বনিয়ামের স্থায়িত্ব সক্রিয়তা। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে কার্বন, এই কার্বনের সাথে কয়টা অ্যালকাইল মূলক যুক্ত আছে? একটা মাত্র অ্যালকাইল মূলক যুক্ত আছে। তার মানে এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এখানে লক্ষ্য করে দেখা যায় এখানে একটা অ্যালকাইল মূলক, এখানে আরেকটা অ্যালকাইল মূলক, তাহলে দুইটা অ্যালকাইল মূলক আছে। তাহলে এই দুইজন ইলেকট্রন দিয়ে কি এর ইলেকট্রন ঘনত্ব বেশি কমিয়ে দিবে? পজিটিভ চার্জকে বেশি কমিয়ে দিবে না? তাহলে পজিটিভ চার্জ যদি বেশি কমে তার মানে এটার স্থায়িত্ব বেশি। একটু আগে যেটা আমরা পড়েছি, তাইলে 2 ডিগ্রি 1 ডিগ্রির থেকে বেশি স্থায়ী। তাহলে এখানে 2 ডিগ্রি যেহেতু বেশি স্থায়ী, তাহলে আমাদের এই বিক্রিয়াগুলোর মেইন পারপাস কি? কোনো স্থায়ী জিনিস তৈরি করা, তাহলে অবশ্যই স্থায়ী জিনিসটা বেশি পরিমাণে তৈরি হবে। অর্থাৎ এই যে এটা তৈরি হবে মোটামুটি 90% কেসে, 90% তৈরি হবে এটা। তাহলে এটা যেহেতু বেশি পরিমাণে তৈরি হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি পরিমাণে তৈরি হচ্ছে, দ্যাট মিনস এই যে আমাদের ব্রোমাইড যেটা আছে, এই বিক্রিয়ার শেষ ধাপে হবে কি? শেষ ধাপে এসে এই যে কার্বোক্যাটায়ন যেটা 2 ডিগ্রি, এটাকে এই যে ব্রোমাইড তো নেগেটিভ, এর অবশ্যই পজিটিভ চার্জের প্রতি একটা আকর্ষণ থাকবে। এ এসে এটাকে করবে আক্রমণ, আক্রমণ করে দেন আমাদের তৈরি করবে হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন। সংকেতটা হবে এরকম।
নাম হচ্ছে টু ব্রোমো প্রোপেন। তাহলে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা মানে আমরা কোন একটা বিক্রিয়ার নাম দেওয়ার ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আক্রমণকারী বিকারকের উপরে। এখানে আক্রমণ কে করতেছে? হাইড্রোজেন করতেছে। হাইড্রোজেন একটা ইলেকট্রোফাইল, এই জন্য বিক্রিয়াটাকে আমরা বলতেছি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। হ্যাঁ, তো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়াতে আমাদের ইনিশিয়ালি কি হলো? ইনিশিয়ালি এই প্রথমে ইলেকট্রোফাইল তৈরি হইলো, ইলেকট্রোফাইল তৈরি হয়ে দেন এই ইলেকট্রোফাইলটা এখানে ডাবল বন্ধনে যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেশি, এখানে আক্রমণ করলো, আক্রমণ করে বন্ধনটা ভেঙে ফেললো। ভেঙে ফেলার পরে এখানে তৈরি হলো আমাদের হচ্ছে কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন 2 ডিগ্রি হইতে পারে, 1 ডিগ্রি হইতে পারে, 3 ডিগ্রি হইতে পারে। এখানে 2 ডিগ্রি প্রেজেন্ট আছে, 1 ডিগ্রি প্রেজেন্ট আছে। যেহেতু স্থায়িত্ব 2 ডিগ্রির বেশি, দ্যাট মিনস এটা বেশি পরিমাণে তৈরি হবে। এটা বেশি পরিমাণে তৈরি হলো, তাহলে আমাদের বেশি পরিমাণে এই ব্রোমাইডের সুযোগ থাকবে পজিটিভ আয়নকে আক্রমণ করার। এই যে CH2, এখানে কিন্তু বেশি পরিমাণে হাইড্রোজেন আছে। এখানে মজার একটা কথা, বেশি পরিমাণে হাইড্রোজেন যেহেতু আছে, আমরা আবার ওটাকেই হচ্ছে হাইড্রোজেন সাপ্লাই করতেছি। এখানে হাইড্রোজেন নাই, এখানে কিন্তু আমরা হাইড্রোজেন দিচ্ছি না, এখানে দিচ্ছি ব্রোমাইড। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা কি তেলা মাথায় তেল দেওয়ার মতো না? যার কাছে বেশি পরিমাণে আছে আমরা তাকেই বেশি পরিমাণে হাইড্রোজেন দিচ্ছি বা পজিটিভ আয়ন দিচ্ছি, আর যার কাছে নাই তাকে আমরা কম পরিমাণে দিচ্ছি, তা বরং তাকে দিচ্ছি না। তাহলে এখানে আমরা একটা বিষয় যেটা চাইলে মনে রাখতে পারি, সেটা হচ্ছে মার্কোনিকমের নীতি হচ্ছে অ্যাকচুয়ালি তেলা মাথায় তেল দেওয়ার মতো ব্যাপার স্যাপার। হ্যাঁ, তেলা মাথায় তেল দেওয়ার মতো কেন? কারণ যেখানে বেশি পরিমাণে হাইড্রোজেন আছে বা কোনো পজিটিভ আয়ন যুক্ত আছে, আমরা কিন্তু সেখানেই অপর একটা পজিটিভ আয়ন অথবা হাইড্রোজেন আয়ন যুক্ত করতেছি। তো আজকের আলোচনার টপিক আমাদের এই পর্যন্তই। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সালামু আলাইকুম।